হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব বয়েল ও চার্লসের সমন্বয় সমীকরণ সমন্বয় সূত্র থেকে কিভাবে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটা আমরা প্রতিপাদন করতে পারি। সাধারণত গ্যাসের সূত্রসমূহ একই সাথে আয়তন, তাপমাত্রা ও চাপের দ্বারা প্রভাবিত হয়। সাধারণত এই তিনটা নিয়ামকের প্রভাবকে একটি গাণিতিক সমীকরণের সাহায্যে প্রমাণ করা যায়, আর এই গাণিতিক সমীকরণকে বলা হয় সমন্বিত গ্যাস সূত্র। সেই সমন্বিত গ্যাস সূত্রটা আমরা এখন আলোচনা করব। সাধারণত সমন্বিত গ্যাস সূত্র আমরা যদি ধরি তাপমাত্রা টি, অর্থাৎ টি তাপমাত্রায় এবং পি চাপে যদি কোনো গ্যাসের আয়তন সাধারণত ভি হয়, তাহলে বয়েলের সূত্র থেকে আমরা পাই, সূত্র যদি ভি হয় তাহলে বয়েলের সূত্র থেকে আমরা পাই, কি পাচ্ছি যে ভি সমানুপাতিক 1/p বয়েলের সূত্র থেকে। এখানে যখন টি অর্থাৎ তাপমাত্রা, যখন টি স্থির অর্থাৎ তাপমাত্রা স্থির বা ধ্রুবক, এটা আমরা 1 নং সমীকরণ ধরলাম। একইভাবে আমরা চার্লসের সূত্র থেকে দেখি, চার্লসের সূত্র থেকে পাই ভি সমানুপাতিক টি যখন আমার পি স্থির, পিটা এখানে স্থির, এটা 2 নং সমীকরণ ধরলাম। এখন আমি 1 নং ও 2 নং সমীকরণ হতে দেখি, 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই, 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি, ভি সমানুপাতিক টি বাই পি, যেহেতু টিটা উপরে ছিল, টি বাই পি। যখন টি ও পি উভয় পরিবর্তনশীল, কারণ কোনোটা স্থির হচ্ছে না, যখন সমন্বয় হচ্ছে, যখন টি ও পি উভয়ই পরিবর্তনশীল। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ভি এখানে সমানুপাতিক তুলে দিয়ে একটা ধ্রুবক আনি কে, টি বাই পি আমরা জানি কে একটি সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ লিখি যেখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, তাহলে আমরা একটু কোণাকুণি গুণ করি, পিভি ইকুয়াল টু কেটি বা পিভি বাই টি ইকুয়াল টু কে, অর্থাৎ এটা আমরা 3 নং সমীকরণও বলতে পারি। তাহলে এখন এখান থেকে চাপ যদি P1 থেকে, এখন আমাদের চাপ যদি P থেকে P1 P2 হয়, এখন চাপ যদি P এর পরিবর্তে হয় P1 P2 ... Pn, তাহলে আমার আয়তন কি হচ্ছে, আয়তন পরিবর্তন হয়ে হচ্ছে V1 V2 ... Vn পর্যন্ত হচ্ছে। তাহলে আমার তাপমাত্রাও কিন্তু, যদি তাপমাত্রাটা টি থেকে পরিবর্তন হয়ে T1 T2 ... Tn হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এই সমন্বয় সমীকরণ থেকে P1 V1 ভাগ T1 ইকুয়াল টু P2 V2 ভাগ T2 ইকুয়াল টু ... Pn Vn ভাগ Tn। সাধারণত ইকুয়াল টু একটা ধ্রুবক থাকবে, যে ধ্রুবকটা হলো কে। তাহলে এটি হলো বয়েল ও চার্লসের সমন্বিত একটা সমীকরণ রূপ। তবে পিভি ইকুয়াল টু কেটি কেও সাধারণত বয়েল ও চার্লসের সমন্বিত সূত্রের
সমীকরণ বলা হয়, এটিকেও বলা হয়। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা সমন্বয় সমীকরণ সম্পর্কে জানতে পারলে, যে বয়েল ও চার্লসের সমন্বয় সমীকরণটা প্রথমে ধরি টি তাপমাত্রায় পি চাপে আমাদের গ্যাসের আয়তন বের করতে হবে, তারপর বয়েলের সূত্র থেকে চার্লসের সূত্র থেকে এইভাবে করতে পারবে। তাহলে আমরা সমন্বয় সমীকরণ কিন্তু পেয়ে গেলাম। আমাদের ফাইনালি যে সমন্বয় সমীকরণ, এই যে সমন্বয় সমীকরণ PV 1/T1, P2 V2/T2 এবং PN VN/TN, ফাইনালি K। এখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। এখন দেখি আমাদের গাণিতিক সমস্যার সমাধানে কি কি পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র দ্বারা আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা একটু দেখি আমাদের গাণিতিক সমস্যাগুলো কি কি। প্রথম সমস্যাটা একটু দেখি। বলা হচ্ছে যে এসটিপির পূর্ণ অর্থ হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এসটিপি কিন্তু উল্লেখ করা হচ্ছে এখানে, এই জন্য এসটিপিতে একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেগুলো আমরা দেখছি। বলা হচ্ছে যে এসটিপিতে 336 CM3 336 CM3 হাইড্রোজেন গ্যাস ও হিলিয়াম গ্যাস একটা মিশানো হচ্ছে, অর্থাৎ আয়তন কিন্তু গ্যাসের আয়তন দুইটা আয়তন এখানে যোগ হবে, মোট আয়তন হবে। হিলিয়াম গ্যাস মেশানো হলো মিশ্রণটি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এ পর্যন্ত একটা টপিক চলে আসছে যে এসটিপিতে এত, এসটিপিতে বলতে এখান থেকে আমার চাপ ও আয়তনটা এসটিপির মাধ্যমে আনতে হবে, চাপ ও তাপমাত্রাটা, আর এখানে কিন্তু অলরেডি আয়তন পেয়ে গেলাম। তারপর বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ আমাদের যে T2, এবং এখানে বলা হচ্ছে 2 ATM, অর্থাৎ এখানে কিন্তু আমার P2 আসছে 2 ATM চাপে গ্যাসটির আয়তন কত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডাটাগুলো বসিয়ে ফেলি। আমরা এখানে ডাটাগুলো বসিয়ে ফেলি, কারণ আমরা জানি যেহেতু এখানে P1 V1 T1 প্রত্যেকটার মান আছে, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি, কি জানি, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 ভাগ T2। তাহলে আমরা এখন ডাটাগুলো লিখে ফেলি। কি কি ডাটা এখানে আছে, যে দেওয়া আছে বা এখানে যে কোনো একটা লিখলাম আমরা। P1 অর্থাৎ যেহেতু এখানে বলা হচ্ছে এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, আমরা জানি এসটিপিতে কোনো গ্যাসের চাপ হলো 1 ATM, যেহেতু দ্বিতীয়টা ATM আছে এই জন্য এসটিপিতে কোনো গ্যাসের চাপ আমরা 1 ATM নিতে পারি। তারপরে V1 এখানে আমাদের কিন্তু অলরেডি দেওয়া আছে 336 CM3 প্লাস 224 CM3, এই দুইটা যোগ করতে হবে। যোগ করে আমাদের একটা মান আসবে এখানে, সেটা হলো 560 মান আসবে আমাদের, 560 CM3। এবং আমরা এখান থেকে T1, যেহেতু এসটিপিতে কোনো গ্যাসের মানে তাপমাত্রা সেটি হলো 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273 কেলভিন। তাহলে আমরা কিন্তু একটা টপিকস পেয়ে গেলাম, P1 V1 T1 পেয়ে গেলাম। এখন P2'র মান কিন্তু এখানে দেওয়া আছে, 2 ATM। P2'র মান এখানে আছে 2 ATM, সেই P2'র মানটা আমরা এখন বসাবো 2 ATM। এবং আমার এখানে টেম্পারেচার কিন্তু দেওয়া আছে, সেটা হলো 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে T2 ইকুয়াল টু 27 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 27 যোগ 273 কেলভিন ইকুয়াল টু 300 কেলভিন তাপমাত্রা। এবং ফাইনালি আমাদের যে মানটা বের করতে হবে সেটি হলো V2 ইকুয়াল টু হট, সেটা বের করতে হবে। তাহলে আমরা এখন সমীকরণের মানগুলো এখানে বসিয়ে ফেলি। তাহলে V2 ইকুয়াল টু, আমাদের যেহেতু V2'র মান বের করতে হবে, তাহলে P1 V1 ভাগ T2। তাহলে এখানে হচ্ছে T1 V2, T1 যেহেতু P2 আমাদের মান বের করতে হবে হলো V2'র মান। তাহলে আমরা মানগুলো বসিয়ে ফেলি। P1 এর মান হলো এখানে 1 ATM, P1 এর মান হলো 1 ATM। তাহলে 1 গুণ আমাদের V1 এর মান 560 গুণ আমাদের T2'র মান হলো 300 কেলভিন, T1 এর মান 273
গুণ P2 মান, আমাদের P2 মান হলো 2 ATM। তাহলে ক্যালকুলেট করলে আমরা এখান থেকে পাবো 307.69 এত CM3। তাহলে এখানে বলছে যে পাত্রে রাখলে গ্যাসটির আয়তন আমাদের হবে হলো 307, অর্থাৎ গ্যাসটির আয়তন আমরা লিখি, অতএব গ্যাসটির আয়তন কত হচ্ছে, ইকুয়াল টু 307.69 CM3। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এভাবে আমরা অঙ্কের সমাধান করতে পারবো। এবং আমরা আর একটা অঙ্কের সমাধান একটু দেখি। বলা হচ্ছে যে একটি বেলুনের ভিতরে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ এখানে একটা টেম্পারেচার দেওয়া আছে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চাপটা দেওয়া আছে 556 মিলিমিটার পার চাপ, 756 মিলিমিটার চাপ। এবং এখানে বাতাসের একটা বাতাস মিলিলিটারে বাতাস দেয়া আছে যে 450 মিলিলিটার বাতাস। তাহলে এখানে আমাদের টি দেয়া আছে, চাপ দেয়া আছে, ভি দেয়া আছে। বেলুনটি খনিগর্ভে নিয়ে গেলে তার চাপ হবে এত, অর্থাৎ যেটা হলো P2। তাহলে এটা হলো P2-র মান দেয়া আছে এবং তাপমাত্রা আছে আমাদের একটা, সেটা হলো T2। তাহলে আয়তনের কি পরিবর্তন হবে, অর্থাৎ আয়তন V2-র মান বের করতে হবে, বের করে কতটুকুর পরিবর্তন হবে সেই মানটা বের করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সেটা আর দিকে যাই। যেহেতু আমাদের ডাটাগুলো দেওয়া আছে, যেহেতু ডাটা সব দেওয়া আছে, সুতরাং আমরা জানি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এই সমীকরণ থেকে আমরা কাঙ্ক্ষিত মান পাবো। এখন আমরা ডাটাগুলো বসিয়ে ফেলি। হিয়ার কি কি টপিকস দেওয়া আছে, এখানে দেওয়া আছে P1 এর মান আমার, যেহেতু মিলিমিটার পারদ-চাপ অর্থাৎ 756 মিলিমিটার চাপ দেওয়া আছে, এখানে এই যে দিলে হয় পারদ-চাপ। তাহলে T1 ইকুয়াল টু আমাদের T1 এর মানটা আছে 12 ডিগ্রি সেলসিয়াস। একে আমরা ক্যালভিন স্কেলে করে নেই, 12 যোগ 273 ক্যালভিন। তাহলে এখান থেকে 5 8 2 285 আমাদের ক্যালভিন তাপমাত্রা চলে আসলো। এবার আসি V1 হলো 450 মিলি, যেহেতু ডাটাগুলো দেওয়া আছে সব। আমরা P2-র মান আমাদের এখানে আছে 765 মিলিমিটার পারদ-চাপ এবং আমাদের মান দেওয়া আছে T2-র মান 5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 5 প্লাস 273। এগুলো ক্যালভিন স্কেলে মানটা বেরোবে। তাহলে ক্যালভিন স্কেলে মানটা বেরোলে আমাদের এখানে হবে 278 ক্যালভিন, 278 ক্যালভিন। এবং আমাদের মান বের করতে হবে, V2-র মানটা বের করতে হবে। তাহলে আমরা এখন সূত্রের সাহায্যে আমরা বসিয়ে ফেলি। V2 ইকুয়াল টু আমার P1 V1 T2 ভাগ P2 T1। জাস্ট আমরা একটু মানগুলো বসিয়ে দিই। P1 এর মান এখানে 756 গুণ V1 এর মান 450, T2-র মান 278 ক্যালভিন এবং ফাইনালি আমার P2-র মান বসাবো 765 গুণ T1 এর মান হলো 285। তাহলে ক্যালকুলেট করলে আমরা এখানে পাচ্ছি 433.78 মিলি। শিক্ষার্থী বন্ধুরা, এখন বলা হচ্ছে যে কি পরিমাণ পরিবর্তন হবে। তাহলে আয়তনের পরিবর্তন, অর্থাৎ আয়তনের পরিবর্তন ইকুয়াল টু আমার 450 মাইনাস 433.78 এত। তাহলে এখানে পরিবর্তন হচ্ছে 16.22 মিলিলিটার পরিবর্তন হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সহজে আমরা এভাবে পারবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।